তালেবান শাসনে অর্থ সংকটে বন্ধ 43% আফগান গণমাধ্যম, বেকার 60% সাংবাদিক। আটত্রিশ জনকে হত্যার পর পুড়িয়েছে মিয়ানমার সেনারা, 2 কর্মী নিখোঁজের দাবি সেভ দ্য চিলড্রেনের। শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটুর প্রয়াণ, বর্ণবাদ বিরোধী কিংবদন্তি। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অর্থ সংকটে কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির প্রায় 43% গণমাধ্যম। বেকার হয়ে পড়েছে 60% সাংবাদিক। সবচেয়ে বিপাকে পড়েছেন নারী সাংবাদিকরা। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, RSF এবং আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট সোসাইটির প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। আগস্টের মাঝামাঝি কাবুল দখলের মধ্য দিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। এই ঘটনায় দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয় আন্তর্জাতিক সম্প্রদায়। ফলে দেশব্যাপী দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। অর্থাভাবে পরে দেশটির 43% গণমাধ্যম তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বেকার হয়ে পড়েছে 60% সাংবাদিক। জরিপ বলছে তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন হয়েছে। দেশটিতে পরিচালিত 543টি মিডিয়া আউটলেটের মধ্যে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে মাত্র 312টি। 231টি মিডিয়া আউটলেট বন্ধ হয়েছে এবং প্রায় 6,500 সাংবাদিক চাকরি হারিয়েছে। এর প্রধান কারণ হল অর্থনৈতিক সংকট এবং তালেবান সরকার কর্তৃক আরোপিত কিছু সীমাবদ্ধতা। এখানকার গণমাধ্যমকে অবশ্যই তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা 11টি বিধি মানতে হয়। মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিজ্ঞাপন থেকে আয় না হওয়ায় সংকট বেড়েছে। এছাড়া তালেবান আরোপিত বিধিনিষেধ বিপত্তি বাড়িয়েছে কয়েক গুণ। গণমাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। পুরুষ সাংবাদিকেরা যেখানে 52% বেকার হয়েছে, সেখানে নারী সাংবাদিকেরা বেকার হয়েছে 84%। আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বলছে, পরিস্থিতি আফগান মিডিয়ার অনুকূলে নেই। তথ্যপ্রাপ্তির অভাব সাংবাদিকদের আরও সংকটে ফেলছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের নির্বাচন কমিশনকে বিলুপ্ত ঘোষণা করল তালেবান। পশ্চিমা প্রশাসনের অধীনে এই কমিশনকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি। এমন কমিশন থাকা এবং কর্মকাণ্ড পরিচালনার কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশনের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন মনে হলে ইসলামিক আমিরাত এই কমিশনকে পুনরুজ্জীবিত করবে। এ সপ্তাহে সরকারের আরও 2টি মন্ত্রণালয়, শান্তি বিষয়ক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তালেবানের এই মুখপাত্র। তালেবানের এমন পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন আগের সরকারে এই প্যানেলের প্রধান আওরঙ্গজেব। মিয়ানমারের সেনারা অন্তত 38 জনকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে এমন অভিযোগ ওঠার একদিন পর 2 কর্মী নিখোঁজের দাবি করল সেভ দ্য চিলড্রেন। কায়া রাজ্যে নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছে দাতব্য সংস্থাটি। শুক্রবার মিয়ানমারের কায়া রাজ্যে সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী ও বিদ্রোহীরা। এ সময় সেনারা অন্তত 38 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়। নির্মম হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি নারী শিশুও। স্থানীয় মানবাধিকার সংগঠন কারিনি জানায়, শনিবার হাপ্রুসো শহরের মোসো গ্রামের কাছে সেনাবাহিনীর নির্মমতার শিকার বৃদ্ধ, নারী, শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মরদেহ খুঁজে পেয়েছে তারা। তবে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর বেশ কজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে সেনারা।
প্রতিবেদনে বলা হয়, অস্ত্রধারীরা 7টি গাড়িতে ছিল। তাদের থামতে বলা হলেও তারা তা মানেননি। যদিও এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মিয়ানমারের জান্তা বিরোধীদের অন্যতম বড় বাহিনীর কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, নিহতরা তাদের সদস্য নন। সহিংসতা থেকে বাঁচতে আশ্রয়ের খোঁজে থাকা সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনীর সাথে কারেন ন্যাশনাল ইউনিয়নের নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর ফলে এ পর্যন্ত অন্তত 4,200 মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 4,134 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,93,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,14,000। এ পর্যন্ত আক্রান্ত 27,98,00,000-এর বেশি। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 981 জন মারা গেছে রাশিয়ায়। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,04,000-এর বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে এক সপ্তাহের সংক্রমণ বেড়েছে 30% ও মৃত্যুহার বেড়েছে 11 ভাগ। এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, দেশটির জনসংখ্যার একটি অংশ তাদের সাথে করোনা ভাইরাস বহন করছে। এক সপ্তাহে দেশটিতে, বিশেষ করে লন্ডনে, উদ্বেগজনক হারে বেড়েছে ওমিক্রন শনাক্তের সংখ্যা। ইতালিতে একদিনে শনাক্ত হয়েছে 54,762 জন, যা দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। রোববার সেখানে মারা গেছে 144 জন। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 52 ভাগ ও মৃত্যুর হার বেড়েছে 28 ভাগ। স্পেনের কাতালোনিয়ায় ওমিক্রন সংক্রমণ ঠেকাতে 15 দিনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন এই বিধিনিষেধে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। জনসমাগম হয় এমন জায়গায় 10%, রেস্তোরাঁতে 50% ও জিমে 70% লোকের উপস্থিতি থাকা যাবে। রোববার অস্ট্রেলিয়াতে 9,947 জন শনাক্ত হয়েছে। সম্প্রতি দেশটিতে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহে সেখানে সংক্রমণ বেড়েছে 136% ও মৃত্যুর হার বেড়েছে 10 ভাগ। ভারতে 60 বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ, স্বাস্থ্যকর্মীদের সতর্কতামূলক টিকা এবং 15 থেকে 18 বছর বয়সীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটিতে একদিনে 415 জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সবথেকে বেশি মহারাষ্ট্রে 108 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রান্ত নিষেধাজ্ঞায় 3 দিনে বিশ্বজুড়ে 6,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়। ফলে ক্রিসমাস মৌসুমে ভ্রমণ বিড়ম্বনায় পড়েন লাখ লাখ যাত্রী। ওমিক্রনের কারণে 2 বছর পর প্রিয়জনদের নিয়ে ক্রিসমাস উৎসব কাটানোর ইচ্ছা ভেস্তে যাচ্ছে যাত্রীদের। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বড়দিনের ছুটিতে কয়েক হাজার বিমান চলাচল বাতিল করা হয়। বিপাকে পড়েন লাখ লাখ যাত্রী। কর্তৃপক্ষরা বলছেন, বড়দিন উপলক্ষে ফ্লাইট বাতিলের পাশাপাশি ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ফলে পাইলট, ক্রু, বিমান পরিচালনার সঙ্গে যুক্ত কর্মী এবং অন্যান্য স্টাফদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটওয়্যারের তথ্য অনুসারে বড়দিনের আগের দিন, বড়দিন এবং পরের দিন 6,000-এর বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে 1700-র বেশি মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইট। ফ্লাইটওয়্যারের হিসাব অনুযায়ী শুক্রবার বিশ্বে 2400 ফ্লাইট বাতিল হয় এবং 11,000 ফ্লাইট বিলম্ব হিসেবে তালিকাভুক্ত করা হয়। শনিবার বাতিল ফ্লাইটের সংখ্যা 2800 ছাড়ায় বিলম্ব হয় 8,000। এর মধ্যে 970টি ছিল যুক্তরাষ্ট্রগামী বিমান। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের হিসাবে ডিসেম্বরের 23 থেকে জানুয়ারির 2 তারিখ পর্যন্ত 10 কোটির বেশি মার্কিন নাগরিক বিমান, ট্রেন বা বাসে ভ্রমণ করবেন বলে ধারণা করা হয়, যা গত বছরের তুলনায় 34% বেশি। কিন্তু ওমিক্রনের কারণে ফের ক্ষতির মুখে পরিবহন সংস্থাগুলো। অস্ট্রেলিয়াতেও শুক্রবার, শনিবার হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়। সিডনি ও মেলবোর্ন থেকে
অন্য শহরগুলোতে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার এক বিবৃতিতে টুটুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বিবৃতিতে বলা হয়, স্বাধীন আফ্রিকা পেতে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে অন্যতম একজনকে হারালাম আমরা। নিজ দেশ এবং দেশের বাইরেও অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন আর্চ বিশপ ডেসমন্ড টুটু। ট্রাম্পকে হটিয়ে এবছরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে আসেন জো বাইডেন। তবে ডেমোক্র্যাট এই নেতার অভিষেক ঠেকাতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ক্যাপিটল হিল সহিংসতা দেখে বিশ্ব। তবে ক্ষমতায় এসেই পুরনো সেই চীন বিরোধী অবস্থানেই আছে বাইডেন প্রশাসন। সম্প্রতি কিয়েভ প্রশ্নে উত্তেজনা চলছে মস্কোর সাথে। চলতি বছরের শুরুতেই 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার মধ্য দিয়ে শুরু হয়েছিল এবছরের বিশ্ব রাজনীতি। তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় রুখতে হাতিয়ার বানান সমর্থকদের। রক্তক্ষয়ী সংঘর্ষে সূচনা যুক্তরাষ্ট্রের ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়ের। তবে শেষ পর্যন্ত অভিষেক ঠেকানো যায়নি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের। উল্টো অভিশংসনের মুখে পড়েন রিপাবলিকান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই চীনকে রুখতে জোটবদ্ধ প্রচেষ্টায় নামেন বাইডেন। হংকং তাইওয়ানের পক্ষে দাঁড়িয়ে চীনের ওপর দেয় একের পর এক নিষেধাজ্ঞা। পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে কোয়াডকে আরও সংগঠিত করার উদ্যোগ নেয় বাইডেন প্রশাসন। 15 সেপ্টেম্বর চীন প্রতিহতে বিশেষ নিরাপত্তা চুক্তি AUKUS-এ একমত হয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এতে নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করবে তারা। এর আওতায় প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন তৈরির সুযোগ পায় অস্ট্রেলিয়া। এর জেরে ফ্রান্সের সঙ্গে বিরোধে জড়ায় দেশটি। ইউক্রেনে ন্যাটোর সামরিক অবকাঠামো তৈরি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয় মস্কো কিয়েভের মধ্যে। সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে উদ্বেগজনক মনে করছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ করলে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ন্যাটোর আগ্রাসী আচরণ বন্ধ না হলে সেনা মোতায়েনের হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্টের। 2 দশকের অভিযান শেষে এবছরই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এরপরই দেশটির ক্ষমতা দখল করে তালেবান। আর চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে অবিবেচক বলেছেন রুশ প্রেসিডেন্ট। নানা সমালোচনার মধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপের জন্য প্রশংসিত হয়েছে বাইডেন প্রশাসন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি পরিবর্তন ও প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরুর পদক্ষেপও মিলেছে সাধুবাদ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিহারে নুডলস ফ্যাক্টরিতে বিস্ফোরণে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 6 জন। রোববার বিহারের মুজাফফরপুরের কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এক রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 13 জন। পুলিশ জানিয়েছে শনিবার রেস্তোরাঁয় হামলাকারীকে প্রবেশে বাধা দিলে গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় সে। বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে 30 জনেরও বেশি মানুষ ছিল। বড়দিন উদযাপন করছিলেন তারা। এ ঘটনায় সেখানে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এডিএফকে দায়ী করা হচ্ছে। এডিএফ মূলত ইসলামিক স্টেট IS এর সাথে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে বেনিতে সেনাবাহিনী ও ইসলামপন্থী গোষ্ঠীর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে।
মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদ্ঘাটনে মহাকাশে পাড়ি জমালো স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব। বড়দিনের সন্ধ্যায় ইউরোপিয়ান স্পেস পোর্ট থেকে উড়ে যায় মহাকাশবিদ্যার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী এই টেলিস্কোপ। একে মহাবিশ্ব দেখার টাইম মেশিনও বলছেন বিজ্ঞানীরা। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রেঞ্চ গিয়ানা থেকে আরিয়ান রকেটে চেপে মহাকাশের পথে যাত্রা শুরু জেমস ওয়েবের। এটি এ যাবৎকালের সবচেয়ে ক্ষমতাশালী স্পেস টেলিস্কোপ। কয়েকটি ভাঁজে একে বসানো হয় রকেটে। খরচ ১,০০০ কোটি মার্কিন ডলার। এরই মধ্যে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করলেও পুরোদমে কাজ শুরু করতে জেমস ওয়েবের সময় লাগবে আরও ২ সপ্তাহ। এর নাম দেওয়া হয়েছে নাসার অ্যাপোলো কর্মসূচির প্রধান বিজ্ঞানী জেমস ওয়েবের নামে। প্রযুক্তিগত ত্রুটি ও করোনার কারণে বেশ কয়েকবারই এর উৎক্ষেপণ বিলম্বিত হয়। হাবলের চেয়েও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ৬,২০০ কেজি ওজনের এই স্পেস টেলিস্কোপের চোখ আরও সূক্ষ্ম। এর আয়নাও বেশ বড়। হাবলের আয়না চাকতির মতো, আর জেমস ওয়েবে আছে ষড়ভুজাকৃতির ১৮টি আয়না, ব্যাস ৬.৫ মিটার। নাসার বিজ্ঞানীদের আশা, এতে ধরা পড়তে পারে মহাবিশ্বের সৃষ্টি রহস্য। হাবলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর, আর সে সময়েরই দৃশ্য দেখতে কাজ করবে এই টেলিস্কোপ। নিকটতম তারা ও মহাবিশ্বের ঝলমলে ছায়াপথের ছবিও তুলবে এটি। কোনো গ্রহে বায়ুমণ্ডল আছে কিনা খতিয়ে দেখবে তাও। এর মাধ্যমে প্রাণের অস্তিত্বের খোঁজ মিলতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা। জেমস ওয়েব প্রকল্পে নাসার সঙ্গে একযোগে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থা, ইউএসএ এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমের সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।